আজাদ বায়ো একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রোক্যারিওটিক সেল, দ্যাট ইজ ব্যাকটেরিয়া, এখানে কিন্তু আমাদের ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এটা অলমোস্ট সাইমালটেনিয়াসলি চলতে থাকে। অর্থাৎ একদিকে ট্রান্সক্রিপশন হচ্ছে, যেহেতু সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, আর এই যে ট্রান্সক্রিপশন হওয়ার পরে যে মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে সেটার সাথে আমাদের রাইবোজোম যুক্ত হয়ে প্রোটিন সিনথেসিস শুরু হয়ে যাচ্ছে। এখানে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন বা পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন খুব বেশি জরুরি না, হয় না বললেই চলে। এখন আমরা আসছি যে এই যে প্রোটিন সিনথেসিস হয় কোথায় হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রোটিন তৈরির ফ্যাক্টরি যেটাকে আমরা বলছি রাইবোজোম, এই রাইবোজোমেই কিন্তু প্রোটিন সিনথেসিস হয়। এখন এই রাইবোজোমটা আসলে কি জিনিস? রাইবোজোমটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে এটা মূলত দুটো উপাদান দিয়ে তৈরি। একটা হচ্ছে যে একটা নিউক্লিওটাইডের চেন, যেটা আরএনএ, যেটা রাইবোজোম তৈরি করে, এই জন্য নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ। হ্যাঁ, এটাই কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম পরিমাণ থাকে। হ্যাঁ, অ্যারাউন্ড 65% হচ্ছে আরএনএ, আর এর সাথে যুক্ত হয় 35% হচ্ছে প্রোটিন। তার মানে রাইবোজোম হচ্ছে আমাদের আরএনএ and প্রোটিন। হ্যাঁ, 32 এটা হচ্ছে 60 to 65%, আর এটা হচ্ছে 35%। এই হচ্ছে মিলিয়ে হচ্ছে আমাদের রাইবোজোম। এই রাইবোজোম প্রোক্যারিওটিক সেলে দুটো সাব ইউনিট একটা থাকে, একটা হচ্ছে 30S আর একটা হচ্ছে 50S। অর্থাৎ একটা হচ্ছে আমাদের 30S রাইবোজোমাল সাব ইউনিট আর একটা হচ্ছে 50S রাইবোজোমাল সাব ইউনিট। এইটার বেসিক কম্পোনেন্ট কি বললাম, যে আরএনএ এবং প্রোটিন। এরা নির্দিষ্টভাবে তাদের স্ট্রাকচারাল মডিফিকেশনের মাধ্যমে তারা মেসেঞ্জার আরএনএটাকে ক্যারি করবে এবং মেসেঞ্জার আরএনএ কে অবলম্বন করে এরা সামনের দিকে এগিয়ে যাবে এবং প্রোটিন তৈরি করতে থাকবে। অর্থাৎ এরা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে প্রোটিন তৈরি করতে করতে। অর্থাৎ অ্যামিনো অ্যাসিডগুলোকে অ্যাসেম্বলিং করবে। সেক্ষেত্রে অ্যাসেম্বলিং করতে গেলে আমার নির্দিষ্ট একটা ফ্যাক্টরি লাগবে, ফ্যাক্টরিটাকে আমরা বলছি রাইবোজোম। আর অনেকগুলো মাধ্যম লাগবে, সেক্ষেত্রে আমাদের লাগবে প্রোটিন তৈরি হয়। আমরা জানি যে প্রোটিন হচ্ছে পলিমার অফ অ্যামিনো অ্যাসিড, তার মানে মেন কাঁচামাল হলো অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডকে কেউ ধরে নিয়ে আসবে, যেটা হচ্ছে টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। আর কোন ধরনের প্রোটিন তৈরি হবে সেটা ক্যারি করবে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটা বললাম যে ট্রান্সক্রিপশনের পরে যেটা তৈরি হচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের লাগবে। এবং কীভাবে এটা তৈরি হবে এটা আমরা ফুল একেবারে প্রোক্যারিওটিক সেলের ট্রান্সলেশন প্রসেস আমরা পড়ছি না, আমরা জাস্ট বেসিক স্ট্রাকচারটা দিয়ে বুঝিয়ে আমরা চলে যাব আমাদের মেন জায়গা, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটরের বেসিক যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক। তো আমরা প্রথমেই বলে নিই যে আমাদের এই যে রাইবোজোমের সাব ইউনিট, এই সাব ইউনিটের ছোট সাব ইউনিটটার নাম হলো 30S। তাহলে এটাকে আমরা বলছি 30S রাইবোজোমাল সাব ইউনিট। এবং এই রাইবোজোমাল সাব ইউনিটের মধ্যে 16S আরআরএনএ বিরাজমান থাকে টোটাল 30S এর ভিতরে। এটাই কিন্তু এই যে 16S রাইবোজোমাল যে পার্টটা, নিউক্লিওটাইড চেইনটা, হ্যাঁ, এটাই কিন্তু ফাংশনাল পার্ট হিসাবে কাজ করে, আর প্রোটিনটা তাকে অ্যাসেম্বলিং করে কাজে হেল্প করে। কীভাবে করে আমরা এখনই বলবো। হ্যাঁ, তার মধ্যে এর ভিতরে আমরা বললাম যে 16S রাইবোজোমাল নিউক্লিওটাইড চেইন থাকে, আর হলো প্রোটিন। এটা একটা বিষয়। এখন বিষয় হচ্ছে যে এই জায়গাতে আমাদের মেসেঞ্জার আরএনএ এসে অবস্থান করবে। এখন মেসেঞ্জার আরএনএ আসবে, এসে অবস্থান করবে, এই ঘটনাটা কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা অনেক সময় এটা বলে থাকি যে মেসেঞ্জার আরএনএ এসে রাইবোজোমের সাথে লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে যেটা হয়, এমআরএনএর সাথে গিয়ে রাইবোজোম অ্যাসেম্বল হয়। কারণ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন সাইমালটেনিয়াসলি চলতে থাকে। ডিএনএ থেকে ট্রান্সক্রাইব হয়ে আমাদের মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে, আর ওখানেই অ্যাসেম্বলিং হয়ে প্রোটিন সিনথেসিস শুরু হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা জাস্ট বোঝার জন্য, দেখার জন্য আমরা এখানে একটু বলার চেষ্টা করি। আমরা যেহেতু একটু বড় করে দেখালে সুবিধা হবে, আমরা 30Sটাকে এখানে দেখাই। তাহলে এটা হচ্ছে আমাদের 30S রাইবোজোমাল সাব ইউনিট। তার মানে এর ভিতরে আমরা বললাম যে 16S আমাদের আরআরএনএর সিকোয়েন্স আছে। এখন এই 30S রাইবোজোম
এর উপরে আমাদের আসবে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এখন এইখানে মেসেঞ্জার আরএনএ এর যে সাইন ডেলগার্নো সিকোয়েন্স আসবে, তারা এখানে সে অবস্থান করবে, এত ডিটেলস আমি বলবো না, কারণ আমাদের অ্যান্টিবায়োটিকে যেতে হবে। সেক্ষেত্রে আমরা জাস্ট বলার চেষ্টা করি যে এই 30S এর উপরে আমাদের মেসেঞ্জার আরএনএটা এসে অবস্থান করছে। ওকে, তাহলে এটা আমরা বলছি এম আরএনএ। ওকে, এখানে নির্দিষ্ট নিউক্লিওটাইড আছে। এখন আমরা দেখব যে টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে ধরে নিয়ে আসবে। টিআরএনএ আমরা টোটালটা বোর্ডটাকে যদি একটা সেল চিন্তা করি, তাহলে এর ভিতরে আমাদের কি আছে? টিআরএনএ আছে। হ্যাঁ, মনে করি এগুলো হচ্ছে টিআরএনএ। আমরা একটু অন্য কালার দিয়ে দেখাতে পারি। আমরা যদি বলি যে এটা হচ্ছে আমাদের টিআরএনএ, এগুলো হচ্ছে টিআরএনএ, এগুলো হচ্ছে ফ্রি টিআরএনএ। এই ফ্রি টিআরএনএ এর মাথাতে এরা অ্যামিনো অ্যাসিড ক্যারি করবে। অ্যাসাইলেশন হয়ে অ্যামিনো অ্যাসিড ক্যারি করবে, তখন এটাকে আমরা বলি চার্জ টিআরএনএ, হ্যাঁ, অথবা অ্যামিনো অ্যাসাইলেটেড টিআরএনএ। এই টিআরএনএ গুলো কোন দিক দিয়ে আসবে এবং কোন দিকে যাবে, এইটার উপর ভিত্তি করে আমরা এই যে রাইবোজোম, এইটাকে আমরা পজিশনিং করব, তিনটা সাইটে ভাগ করব। তো সাইটে ভাগ করতে গেলে তাহলে প্রথমে হচ্ছে আমাদের 30S এর আমাদের এমআরএনএ উপরে অ্যাসেম্বলিং হলো, অর্থাৎ এমআরএনএ তার উপরে এসে বসলো। পজিশনিং হওয়ার সিস্টেম আছে, আমরা বলছি যে এখানে স্টার্ট কোডন থাকবে, এবং স্টার্ট কোডন আমরা জানি যে স্টার্ট কোডন হলো AUG। তো আমরা এটা স্টার্ট কোডন এখানে দিয়ে দিতে পারি। মনে করছি যে এটা হচ্ছে আমাদের স্টার্ট কোডন, তাহলে এই স্টার্ট কোডন AUG। এখন আমাদের এর আপ স্ট্রিমে সাইন ডেলগার্নো সিকোয়েন্স আছে, সেটা নির্দিষ্ট এই যে 16 আরএনএর কথা বলছিলাম, তাদের ভিতরে অ্যাসেম্বলিং হবে, তারপরে এটা এই এমআরএনএর অবস্থান করবে। এখন যেটা হবে, আমাদের ইনিশিয়েশন হিসেবে যে বিশেষ ফরমাইল মিথিওনিন অ্যাসোসিয়েটেড যে টিআরএনএ, অর্থাৎ অ্যামিনো অ্যাসিলেটেড টিআরএনএ, যেটা যে টিআরএনএটা একেবারে ফিক্সড এই ইউজির জন্য, সেটা হচ্ছে এটা একটা টিআরএনএ যেটা হলো ফরমাইল মিথিওনিন টিআরএনএ। একটু যেহেতু ভিন্ন, ভিন্ন কালার দিয়ে আমরা মেন দেখাই। এটা একটা মিথিওনিন অ্যামিনো অ্যাসিড, এইটা কিন্তু প্রথমে এসে এখানে অবস্থান করবে, অর্থাৎ আমরা এটাকে এখানে অ্যাসেম্বলিং দেখাই। যদিও আমি ডিটেলসে যাবো না বলছিলাম, কিন্তু আলটিমেটলি চলে যাওয়া হলো। তাহলে এর অপোজিট কি থাকবে? নিউক্লিওটাইড কোডন থাকবে, অর্থাৎ এখানে এ আছে, তাহলে এখানে ইউ থাকবে, এখানে ইউ আছে, এখানে এ আছে, এখানে জি, তারপরে এখানে সি। আর এর মাথাতে কি আছে? ফরমাইল মিথিওনিন আছে। তাহলে এই হচ্ছে ইনিশিয়াল অবস্থা। এইটা এখন আমরা সাইট করব। পরবর্তী যে অ্যামিনো অ্যাসিডগুলো আসবে, যে প্রোটিন তৈরি করবে, সেটা কোন দিক থেকে আসবে এবং এটা কোন অবস্থান, কোন দিক দিয়ে বের হবে, এটাকে আমরা এখন ক্যাটাগরাইজ করব। ক্যাটাগরাইজ করলেই আমরা পরবর্তীতে আমরা অ্যান্টিবায়োটিকগুলো লিস্ট করে একদম এখানে দেখাই দেবো যে কীভাবে কোন জায়গাতে কে বাধা দিচ্ছে। ওকে, এখন ঘটনাটা হলো, আমরা ওই যে বলছিলাম 50S যেটা লার্জ রাইবোজোমাল সাব ইউনিট, সেটা এখন এসে বসবে হচ্ছে এর উপরে। তাহলে আমরা এটাকে এখন এর উপরে আমরা 50S সাব ইউনিট বসাই দিলাম। তাহলে এটা হচ্ছে 30S আর এটা হচ্ছে 50S রাইবোজোমাল সাব ইউনিট। এখন কোন দিক দিয়ে, তাহলে আমরা 5 প্রাইম এবং 3 প্রাইম ধরি, 5 to 3 দিকে প্রোটিন তৈরি করতে করতে যাবে। তাহলে কে ট্রাভেল করবে? যেহেতু এমআরএনএ দিয়ে একদিকে ট্রান্সক্রিপশন হচ্ছে, আর রাইবোজোম তাহলে ট্রাভেল করবে, মুভ করবে কাকে ভিত্তি করে? এমআরএনএ-কে ভিত্তি করে। তাহলে রাইবোজোম এগিয়ে যাবে। কোন দিকে যাবে? আমরা দিকগুলোকে এখন আইডেন্টিফাই করব, এবং কোন দিক দিয়ে টিআরএনএ
অন্য অ্যামিনো অ্যাসিডগুলোকে নিয়ে আসবে। এই টিআরএনএ নিয়ে আসা অর্থাৎ অ্যামিনো অ্যাসিলেটেড টিআরএনএ, যেটা চার্জ টিআরএনএ বলছি, যেই টিআরএনএ গুলো অ্যামিনো অ্যাসিড ক্যারি করছে সেগুলো নিয়ে আসবে। নিয়ে আসার ক্ষেত্রে আমরা এখন এই যে পজিশনটা দেখছি, এই পজিশনটাকে আমরা এখন ক্যাটাগরাইজ করব সাইটগুলোকে। তাহলে আমরা এখন দেখি যে এই 30S এর বিশেষ পকেট আছে। 30S এর সাইড গেট যদি চিন্তা করি, ধরি এটা একটা সাইড গেট, এই সাইড গেট দিয়েই কিন্তু আমাদের ঢুকবে এই টিআরএনএ গুলা। ঢুকে এরা অবস্থান করবে এক জায়গাতে। তাহলে এখানে আমরা বলেছিলাম যে 30S এর বেসিক যে কম্পোনেন্ট সেটা হলো 16S রাইবোজোমাল সিকোয়েন্স। সেটা থ্রু আউট দ্য 30S এর মধ্যে আছে। এরাই বেসিক রোল প্লে করে এখানে বাইন্ডিং এর, যে ডেলগ্রানো সাইকেন্স দিয়ে বাইন্ডিং এর ক্ষেত্রে। আর এইখানে একটা সাইট আছে যেটা সঠিক টিআরএনএ আসছে কিনা সেটা নির্ধারণ করে। এবং তারা এইখানেই ওই সঠিকভাবে পজিশনিং হয়। তাহলে আমরা যদি এখন এখানে আরেকটা কোডন দেখাই, এভাবে কোডন আছে, টোটালটাতে কোডন, দূরবর্তী দেখাচ্ছি বোঝার জন্য। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিশেষ একটা অঞ্চল আমরা চিন্তা করতে পারি, যেটা একটা সেন্টার। এটা একটা সেন্টার। এই সেন্টারে আমাদের যে 16S রাইবোজোমাল যে পার্টটা আছে সেটা মেন রোল প্লে করে। যখনই টিআরএনএ আসবে তখন এই সেন্টারটা কিন্তু ক্লিপ আউট হবে এবং সঠিক টিআরএনএটা মানে এখানে যে কোডন তার অ্যান্টিকোডন অনুযায়ী আসছে কিনা এটাকে প্রুফ রিডিং করবে। প্রুফ রিডিং করার পরে যদি দেখা যায় যে সঠিক, তাহলে তাকে পজিশনিং করবে। তাহলে এই একটা সেন্টার, এই সেন্টারের আমরা একটা নাম দিই, সেই সেন্টারটার নাম হলো ডিকোডিং সেন্টার। ডিকোডিং সেন্টার, ওকে। আর 30S এর সাইড গেট দিয়ে টিআরএনটা ঢুকছে। তাহলে এটাকে আমরা বলছি সাইড গেট অফ 30S। 30S রাইবোজোমাল সাবইউনিটের। এখন এরা এসে অবস্থান করবে, সঠিক টিআরএনএ এর সাথে এসে মিলিত হবে। যেই জায়গাতে মিলিত হবে আমরা এখন সেটাকে সাইটটাকে করি, চিহ্নিত করি। তাহলে আমরা চিহ্নিত করি, এটা একটা আমাদের খাঁজ কাটার মতো, অর্থাৎ গ্রুপ, এটা খাঁজের মতো একেবারে 30S থেকে শুরু করে 50S, 30S থেকে শুরু করে 50S, 30S থেকে শুরু করে 50S। এরকম খাঁজের মতো, খাঁজ কাটার মতো আছে এর আগে যখন ভিতরে 30S এবং 50S যখন মিলিত হয়েছে। তার মানে টিআরএনএ এই 30S এর সাইড দিয়ে এসে ঢুকে তারা 30S এর উপরে অ্যান্টিকোডনের সাথে বাইন্ড করে দাঁড়ায় যাবে। অ্যামিনো অ্যাসিড যে পার্টে যুক্ত আছে টিআরএনএর যে মানে প্রান্তে, সেটা 50S এর উপর অবস্থান করবে। আর এই কোডন অ্যান্টিকোডনের মিলিত হবে 30S সাবইউনিটে এবং টোটাল একটা সাইটে মিলিত হবে এই দিকে। তাহলে এই যে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সাইট, এইটাকে আমরা বলছি, আমরা এটাকে এখন নামকরণ করি, এটা হচ্ছে এ সাইট, এইটা হচ্ছে আমাদের পি সাইট, অর্থাৎ পেপটাইডিল টিআরএনএ সাইট। এটা অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সাইট। এই টিআরএনএ প্রথমে তাহলে আসলে সেখানে পজিশনিং হলো, তারপরে এটা আসবে পি সাইটে। পি সাইটে কিন্তু সর্বপ্রথম এই ফরমাইল মিথিওনিন চার্জ টিআরএনএ, যেটা ইনিশিয়াল মানে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ, প্রথম এসে অবস্থান করে পি সাইটে। অর্থাৎ পেপটাইডিল আমাদের যে
টিআরএনএ সাইট আছে সেই পি সাইটে। এরপরে আমাদের এটা হচ্ছে ই সাইট, অর্থাৎ এটাকে আমরা বলছি এক্সিট সাইট, অথবা আমরা এটাকে বলতে পারি ডি অ্যাসাইলেটেড টিআরএনএ এক্সিট সাইট। অর্থাৎ সাইটগুলোর বেসিক্যালি নামকরণ হয়েছে টিআরএনএ মুভমেন্টের উপর ভিত্তি করে। এই টিআরএনএটা যখন আসছে অ্যামিনো অ্যাসাইলেটেড টিআরএনএ, তখন আমরা বলছি অ্যামিনো অ্যাসাইড টিআরএনএ সাইট। হ্যাঁ, আমরা এখন যদি নাম একদম বলেই ফেলাই তাহলে এভাবে বলি যে এটা হচ্ছে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সাইট। এইটাকে আমরা বলছি পেপটাইডেল টিআরএনএ সাইট। আর এটা হচ্ছে সিম্পলি বলা যাবে যে এটা হলো এক্সিট সাইট, অথবা আমরা এটা বলতে পারবো ডি অ্যাসাইলেটেড টিআরএনএ এক্সিট সাইট। অর্থাৎ একদিক দিয়ে টিআরএনএ ঢুকছে আর একদিক দিয়ে টিআরএনএ বেরোচ্ছে একটা করে। এখন তাহলে কি হবে? তাহলে প্রথমে এখানে আছে আমাদের মিথিওনিন। এই মিথিওনিনের সাথে এখন যে টিআরএনএটা এখানে আসবে, মনে করি এই টিআরএনএটা আসলো, এটার একটা ধরে নিলাম যে এখানে হিস্টিডিন ক্যারি করছে, তার মানে এখানে CAU একটা আছে আমাদের কোডন। তাহলে এটা কোডন অ্যান্টিকোডন, তাহলে সিম্পলি এখানে অ্যামিনো অ্যাসিড ধরি, তাহলে এটা একটা অ্যামিনো অ্যাসিড। তাহলে এখানে আমরা লাল কালার দিয়ে যে দেখাচ্ছিলাম, এখন এরা কি করলো, এই যে সাইড গেট 30S দিয়ে ভিতরে ঢুকে এরা এখানে প্রুফ রিডিং ক্রস চেকিং হলো। এই যে 30S রাইবোজোমের মধ্যে যে 16S যে ডিকোডিং সেন্টার এই জায়গাতে, এবং এরা এসে সামনের দিকে দাঁড়ায় গেল, ওই খাঁজের মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে তাহলে এখন আমরা টিআরএনটাকে এখানে বসাই দিই, তাহলে এর অ্যান্টিকোডন আছে এখানে। ওকে, এখন এর মাথাতে আমরা এ সাইট যেহেতু বলছি, এটা এ সাইটটাকে এখানে দেখাই। এখানে হচ্ছে আমাদের টিআরএনএ। ওকে, টিআরএনএ এর মাথাতে কি আছে? অ্যামিনো অ্যাসিড। তাহলে এ হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এখন কি হবে? এই অ্যামিনো অ্যাসিড এবং এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড ক্রিয়েট হবে। এই যে পেপটাইড বন্ড ক্রিয়েট যখন হয়ে যাবে, তখনই আমাদের এই যে পি সাইটের যে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিড ফরমাইল মিথিওনিন যেটা, সেই অ্যামিনো অ্যাসিড এখন এর সাথে বন্ড যুক্ত করলো, টিআরএনএটা ফ্রি হয়ে গেল। টিআরএনএটা তখন এখান থেকে এক্সিট সাইটে চলে আসবে। যখন এক্সিট সাইটে চলে আসলো, তখন আমাদের কি হলো, এক ধাপ এই রাইবোজোম যে ইউনিটটা এক ধাপ সামনের দিকে এগিয়ে যাবে। এক ধাপ সামনের দিকে এগিয়ে গেলে যেটা হবে, এই এক্সিট সাইটটা ফ্রি হবে, নতুন আরেকটা টিআরএনএ এটা দিয়ে ঢুকবে, আরেকটা অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে। সেই অ্যামিনো অ্যাসিড আবার সেই আমাদের যে এ সাইটে পজিশনিং হবে। হ্যাঁ, এ সাইটে পজিশনিং হলে আগের টিআরএনএ, আগের যে অ্যামিনো অ্যাসিড সহ যে পি সাইটে যে অ্যামিনো অ্যাসিড দুটো বন্ড যুক্ত করে ছিল, হ্যাঁ, সেই টিআরএনএর সাথে এইটা আবার পেপটাইড বন্ড হবে। ফলে এই পি সাইটে আমাদের কি হবে, পেপটাইড বন্ড ফর্মেশনটা হবে। এই জন্য এটাকে পেপটাইডিল টিআরএনএ সাইট বলছি। এবং এই জায়গাতে আমরা এখন বলবো যে এই পি সাইটে বিশেষ ধরনের একটা সেন্টার আছে, যেটা এনজাইমেটিক অ্যাক্টিভিটি শো করে। এই বিশেষ ধরনের এনজাইমেটিক অ্যাক্টিভিটি শো করে এই সাইট, এইটাকে আমরা বলছি, সেটা হলো যে পেপটাইড ট্রান্সফারেজ সেন্টার, অর্থাৎ পিটিসি, পেপটাইড ট্রান্সফারেজ সেন্টার। এই এনজাইমেটিক যে অ্যাক্টিভিটির কারণে এই অ্যামিনো অ্যাসিড এবং এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড হবে। তখনই এই টিআরএনএটা
আমাদের ডিঅ্যাসাইলেটেড হয়ে গেল, অর্থাৎ ফ্রি হয়ে গেল এবং এটা এক্সজি সাইডে চলে গেল এবং এখানে যে অ্যামিনো অ্যাসিড ক্যারি করছিল যে টিআরএনএটা সেটা আমাদের কি হলো মুভ ফরওয়ার্ড হয়ে চলে আসলো পি সাইডে। তাহলে এটা এখন ফ্রি হলো। এখন আবার নতুন করে একটা চার্জ টিআরএনএ এই যে 30S এর সাইড দিয়ে ঢুকে যাবে, ঢুকে গিয়ে আবার এ সাইডে পজিশনিং হবে, আবার পি সাইডের সাথে যে অ্যামিনো অ্যাসিডের চেইন আছে সেই চেইনের মাধ্যমে একটার সাথে একটা যুক্ত হবে। এখন যুক্ত হতে থাকলেই এই রাইবোজোমের ভিতরে তাহলে অ্যামিনো অ্যাসিড একসাথে প্যাচ লেগে যাবে, জমা হতে থাকবে, অ্যাকুমুলেশন হতে থাকবে। বিষয়টা এরকম না। তাহলে কি হয়, আমাদের এই যে পি সাইড বলতেছি, এই পি সাইটের এক প্রান্তে অর্থাৎ যে আমাদের পিটিসি অর্থাৎ পেপটাইড ট্রান্সফারেজ সেন্টারের পাশে আমাদের বিশেষ ধরনের একটা টানেল, হ্যাঁ, এইটাকে আমরা বলছি পেপটাইড এক্সিট টানেল। হ্যাঁ, এখান দিয়ে ওই যে অ্যামিনো অ্যাসিডগুলো একটার পর একটা যুক্ত হচ্ছে। আমরা যদি এইভাবে অ্যামিনো অ্যাসিডগুলোকে দেখাই, হ্যাঁ, যেটা এই পি সাইডে যুক্ত হচ্ছে, এইটা কিন্তু এই সাইড দিয়ে বের হবে। দেখতে একই রকম হয়ে গেল। আমরা একটু ভিন্ন কালার দিয়ে দেখাই। সেটা হচ্ছে এটা একটা সাইড। এই সাইডটাকে আমরা বলছি হ্যাঁ পেপটাইড, হ্যাঁ, এটাকে আমরা এক্সিট টানেল বলি। এক্সিট পেপটাইড এক্সিট টানেল। অর্থাৎ আমরা যদি মনে করি যে এটা একটা চিমনি যদি মনে করি, তাহলে আপার পার্টে ধোঁয়া বের হওয়ার মতো করে একটা যেমন সাইড থাকে সেরকম। তাহলে আমরা এখন দেখলাম যে এ সাইড, পি সাইড, ই সাইড। আমরা দেখলাম এই আমাদের 16S যেটার অন্যতম কম্পোনেন্ট হলো 30S এর, আর 50S এর যে মেইন ঘটনাটা যেখানে পেপটাইড বন্ড ফর্মেশন হচ্ছে, এই টানেল কাজ করছে, হ্যাঁ, আমাদের অ্যাসাইলেটেড যে এ সাইটের অ্যাসেম্বলিং হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এই 50S এরও বিশেষ আরএনএর সিকোয়েন্স আছে, সেটার নাম হলো 23 এস আরএনএর একটা নিউক্লিওটাইড চেন, যেটা মেন রোল প্লে করে। অর্থাৎ আমরা কি জানি যে নিউক্লিওটাইডের সিকোয়েন্সগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ফাংশন শো করে, এখানে প্রোটিনগুলো তার কাজে হেল্প করে। ওকে, এখন আমরা ওভারঅল বিষয়টা বুঝতে পারলাম মোটামুটি।